মাইলস্টোনে হতাহতদের পুঙ্খানুপুঙ্খ তালিকা করতে কমিটি গঠন। গুজবে কান না দেওয়ার আহ্বান গভর্নিং বডির। কাউন্সেলিং করা হবে শিক্ষার্থীদের। এরকম না যে ক্লাস চলতেছিল 30 জন বাচ্চা ক্লাসে ছিল, হঠাৎ করে এসে 30 জন বাচ্চার উপর দিয়ে বিমান চলে গেছে, এরকমও না। ঘটনাটা ছুটির পরে হলো। ছুটির পরে হওয়ার কারণে কিছু বাচ্চা গার্ডিয়ানের অপেক্ষায় ছিল, ওই বাচ্চাগুলোকে আমরা হারাইছি। তালাবদ্ধ ক্যাম্পাসের বাইরে আজও আহাজারি কান্না। সিঙ্গাপুরে বিশেষজ্ঞদের পরামর্শে চলছে দগ্ধদের চিকিৎসা। 8 জনের অবস্থা আশঙ্কাজনক। ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে 8 জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে 13 জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। অভিজ্ঞতার অভাবে সংকটে সরকার, সমর্থন দিয়ে যাবে বিএনপি জানালেন মির্জা ফখরুল। আজ আরও 10 রাজনৈতিক দলের সাথে বৈঠক করলেন প্রধান উপদেষ্টা। চাঁদপুর আর কুমিল্লায় এনসিপির পদযাত্রা পথসভা। আওয়ামী লীগ মাথাচাড়া দিলে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করার ঘোষণা। নাটোরের সড়কে মৃত্যুর মিছিল, প্রাণ হারালেন একই পরিবারের 7 জন। অসুস্থ আত্মীয়কে দেখতে যাচ্ছিলেন তারা। ভাবি খুব অসুস্থ, সে ভাবিকে দেখতে যাচ্ছিল। চরম নির্মম একটা অ্যাক্সিডেন্টে আমার পরিবারের সকলে মারা গেছে। যুক্তরাষ্ট্র থেকে গম কেনার সিদ্ধান্ত নিল সরকার। দাম বেশি পড়লেও মার্কিন শুল্ক ইস্যুতে সুবিধা পাওয়ার আশা অর্থ উপদেষ্টার। আঞ্চলিক কূটনীতির ঘেরাটোপে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক। বিসিবি চেয়ারম্যান ঢাকা এলেও আসছে না ভারত। বিপত্তি বাঁধবে শ্রীলঙ্কা আফগানিস্তানের কেউ না এলে। বিমান বিধ্বস্ত হওয়ার কিছু আগেই পরে ছুটির ঘণ্টা। বেশিরভাগ শিক্ষার্থী ততক্ষণে স্কুল ত্যাগ করেছে। শিক্ষকরা জানিয়েছেন, অভিভাবকদের জন্য যারা অপেক্ষা করছিল হতাহত হয়েছে তারাই। শিক্ষক আর স্টাফরাও সে সময় ছিলেন। হতাহতের তালিকা তৈরির কাজ শুরু করেছে মাইলস্টোন কর্তৃপক্ষ। গভর্নিং বডি চেয়ারপারসন মমতাজ বেগম যমুনা টেলিভিশনকে জানিয়েছেন, নিহতের সংখ্যা নিয়ে যা শোনা যাচ্ছে তা সত্য নয়। কাউকে বিচলিত আর বিভ্রান্ত না হওয়ার আহ্বান তার। জানান, শিক্ষার্থীদের কাউন্সেলিং এর ব্যবস্থা করা হচ্ছে। গভর্নিং বডি চেয়ারপারসনের সাথে কথা বলেছেন আমাদের সহকর্মী আখলাকুস সাফা। বিমানটি যখন আছড়ে পড়ে মাইলস্টোনের হায়দার আলী ভবনে, ততক্ষণে স্কুল ছুটি হয়েছে। স্কুল কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের একটা অংশ আগেই স্কুল ত্যাগ করে। যাদের অভিভাবকরা নিয়ে যাবেন তারাই মূলত ছিল স্কুলে। স্কাই, ক্লাউড, ময়না, দোয়েল নামের ক্লাসরুমগুলো বিধ্বস্তের শিকার। কেউ ছিল ক্লাসে, কেউ ছিল করিডোরে, কেউ দোলনায় খেলছিল বা সিঁড়িঘরে ছুটোছুটি করছিল। সাথে ছিলেন স্কুলের আয়ারাও। দ্বিতীয় তলায় পুড়েছে 2টি ক্লাসরুম ও একটি টিচার্স রুম। বিমানটা এমন জায়গায় ক্র্যাশ করেছে যে সিঁড়ি রুম ছিল, সিঁড়ি রুম দিয়ে আসলে বের হওয়ার মতো অবস্থা ছিল না। এজন্য দক্ষিণ পাশ উত্তর পাশের যে রুমগুলো ছিল, ওই রুমগুলোর বাচ্চাগুলো মোটামুটি সেফ ছিল। যে যার মতো করে পারছে, গ্রিল ভাঙা, গ্রিলের তালা ছিল উইন্ডোর মতো, তালা ভাঙা, তারপরে একটা মই এনে 3 তলায় উঠা। হোস্টেলের বাচ্চারা পিছন থেকে হোস্টেলের বাচ্চারা মানে চেষ্টা করছে গ্রিল ভাঙার। এভাবে আমরা কিন্তু অনেক বাচ্চাকে উদ্ধার করতে পেরেছি। ছুটির সময় কোঅর্ডিনেটর মাহরিন গেটের সামনে দাঁড়িয়ে থেকে বাচ্চাদের অভিভাবকদের হাতে বুঝিয়ে দিতেন। সেদিন নিজেকে পুড়িয়ে প্রাণ বাঁচান অন্তত 20 শিশুর। শেষমেশ আর বাঁচানো যায়নি জাতির সামনে আত্মত্যাগের অনন্য এক দৃষ্টান্ত গড়ে যাওয়া মাহরিনকে। ক্লাসের উপস্থিতি, আইডি কার্ড সহ নানান আলামত নিয়ে নিহত আহতদের পূর্ণাঙ্গ তালিকা শুরু করেছে মাইলস্টোনের তদন্ত কমিটি। আছেন অভিভাবক ও সিনিয়র শিক্ষার্থীরাও। এরকম না যে ক্লাস চলতেছিল 30 জন বাচ্চা ক্লাসে ছিল, হঠাৎ করে এসে 30 জন বাচ্চার উপর দিয়ে বিমান চলে গেছে, এরকমও না। ঘটনাটা ছুটির পরে হলো। ছুটির পরে হওয়ার কারণে কিছু বাচ্চা গার্ডিয়ানের অপেক্ষায় ছিল, ওই বাচ্চাগুলোকে আমরা হারাইছি। গভর্নিং বডির চেয়ারপারসন মাহফুজা বেগমের সঙ্গে কথা হয় যমুনা নিউজের। হতাহতের সংখ্যা নিয়ে বিচলিত না হওয়ার আহ্বান তার। কোনো কিছুতে আমরা বিচলিত তো হওয়ার জন্য কালকে ও বললো যে এখন ওখানে ওরা বললো যে কি কাউন্সিলিং করার জন্য ওরা এখন আবার লোক আনছে, যে বাচ্চারা যদি ঘাটে গিয়ে থাকে তাহলে পরে এটা ওদেরকে বোঝানো উচিত।
আমরা আছি তো এরকম তো আছি, তো কালকে পশ্চিম মধ্যে হয়তো ডেভেলপমেন্ট করতে পারবেন। সন্ধ্যা ৭টা পর্যন্ত আইএসপিআর এর দেয়া তথ্যে এ ঘটনায় মৃতের সংখ্যা ৩২, আহত ১৫০ শতাধিক। বার্ন ইনস্টিটিউটে ৮ জনের অবস্থা বেশি আশঙ্কাজনক। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। চোখের সামনে আগুনে পুড়ে প্রাণ গেছে অনেকের, বিশ্বাস করতে পারছেন না নিজের বেঁচে ফেরাকে। এমন এক ধরনের ট্রমার মধ্যে আছে মাইলস্টোন স্কুলের শিক্ষার্থীরা। অভিভাবকরা জানালেন স্কুলের সামনে ছুটে আসতে চাইছে তাদের সন্তানরা। এদিকে আজ দর্শনার্থী সাংবাদিক কাউকেই ক্যাম্পাসের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। কর্তৃপক্ষ জানিয়েছে স্কুল খোলার বিষয়ে রোববার সিদ্ধান্ত নেওয়া হবে। বাবা মা কলেজের হোস্টেলে থাকা সন্তানকে নিয়ে বাসায় চলে যাচ্ছেন। ক্লাস শুরু হতে দেরি হবে, তাই সন্তানকে আর দূরে রাখতে চাইছেন না তারা। বাবা আমি নিরাপদে আছি, ভালো আছি, আমার কোনো সমস্যা হয়নি, তখন আমি একটু হলাম, তারপরে আমি চলে আসবো, কিন্তু আমি আসতে পারলাম না। কালকে আসছি, আইসে আমি নিয়ে যাচ্ছি। ওনারা ফোন করলে আবার নিয়ে আসবো আর কি, পরীক্ষা চলতেছে তো যখন পরীক্ষা আবার হবে তখন আবার আসবো আর কি। রাজধানীর দিয়াবাড়ির মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনার তৃতীয় দিনেও অনেকেই আসছেন স্কুলের সামনে। শিক্ষার্থী, অভিভাবক থেকে শুরু করে আশপাশের মানুষজন আসছেন স্কুলটির সামনে। আমার মেয়েকে নিয়ে আসছি, জাস্ট আসলে খুব খারাপ লেগেছে শুনে। আমার অনেক টিচার আহত হয়েছে, আমার ছোট ভাই বোনের আহত হয়েছে। ডক্টর ইউনুস কাছে আমাদের আকুল আবেদন, উনি যেন আমাদের একটু সেভে রাখে। তবে বুধবার বন্ধ ছিল মাইলস্টোনের প্রধান ফটক। দর্শনার্থী, সাংবাদিক কাউকেই ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। স্কুলে মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চোখের সামনে বিমান দুর্ঘটনায় প্রাণ গেছে সহপাঠী বন্ধুদের। সেসব দৃশ্য এখনো মনে দাগ কেটে আছে। অভিভাবকরা উদ্বিগ্ন সন্তানের স্বাভাবিক শিক্ষা জীবন নিয়ে। ফ্রেন্ডদের এরকমের দেখছে, ছোট ভাই বোনদের এরকমের দেখছে, এগুলি দেখে সে কি করে আবার স্কুলগামী যে আবার হবে, এটা মনে হয় না যে ওরা স্বাভাবিক হতে পারতেছে। অলরেডি বাসার থেকে বলতেছে যে আম্মু আমরা ওই স্কুলে আমি আর যেতে পারবো না। কিয়ামত কয়েকের জীবনে শুনছে যে কিয়ামত ঘটবে মারা যাওয়ার পর, আসলে এরা চোখে দেখার মতন জিনিসটা। এই যে মনে করেন ওপেন প্লেস যেসব কলেজ ক্যাম্পাসগুলো, বড় পার্মানেন্ট ক্যাম্পাসগুলো আছে, আমার মতে এই ক্যাম্পাসের উপর থেকে সব ধরনের প্লেন, যাত্রীবাহী প্লেন, বিমান প্রশিক্ষণ প্লেন, এই নো ফ্লাইং জোন ঘোষণা করা উচিত আমার মতে। আগামী রোববার পর্যন্ত স্কুলের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানায় স্কুল কর্তৃপক্ষ। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মাইলস্টোন স্কুলে বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধদের বেশিরভাগই হাসপাতালে বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। তাদের বেশিরভাগই শিশু। বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন হাসপাতালে চিকিৎসাধীন ৪৪ জনের মধ্যে ৮ জনের অবস্থা অধিক আশঙ্কাজনক। সিঙ্গাপুর থেকে আসা চিকিৎসকদের সাথে পরামর্শ করে রোগীদের ৩ ক্যাটাগরিতে ভাগ করে চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে জানিয়েছেন বার্ন ইনস্টিটিউটের পরিচালক। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাস। যুদ্ধবিমান বিধ্বস্তের আগে মাঠে খেলছিল কিছু শিক্ষার্থী। ঠিক সেই মুহূর্তেই আছড়ে পড়ে বিমানটি। এ সময় দিক বিদিক ছুটোছুটি করতে দেখা যায় তাদের। বিমানটি মাইলস্টোন ক্যাম্পাসের হায়দার আলী ভবনের সামনে আছড়ে পড়ার সাথে সাথে বিধ্বস্ত হয়। আগুন ছড়িয়ে পড়ে চারপাশে। দগ্ধ হয় বহু কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবক। ভয়াবহ এই দুর্ঘটনায় যারা গুরুতর দগ্ধ হয়েছে তাদের মধ্যে ৪৪ জন এখনও বার্ন ইনস্টিটিউটের বিছানায় যন্ত্রণায় কাতরাচ্ছেন। চিকিৎসাধীন ৪৪ জনের মধ্যে ৩৭ জনই শিশু শিক্ষার্থী। চিকিৎসকরা জানিয়েছেন ভর্তি রোগীদের মধ্যে ৮ জন অধিক আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে চিকিৎসাধীন, ১৩ জন একটু কম আশঙ্কাজনক। বাকি ২৩ জন দ্রুতই বাসায় ফিরতে পারবে বলে মনে করছেন চিকিৎসকরা। আজকের যে ফাইনাল আউটকাম, সেটাতে ক্রিটিক্যাল পেশেন্ট আছে এই মুহূর্তে ৮ জন, আর সিভিয়ার ক্যাটাগরিতে আমাদের পেশেন্ট আছে ১৩ জন, আর বাকি পেশেন্টগুলো আছে আরও 23, সেটা হচ্ছে ইন্টারমিডিয়েট ক্যাটাগরিতে। ক্রিটিক্যাল পেশেন্ট বলতে বোঝানো হয় যে পেশেন্টগুলো সবচেয়ে বেশি ইনজুরি এবং ঝুঁকির মধ্যে আছে। এই পেশেন্টগুলোর ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি যে এই পেশেন্টগুলোর সম্পর্কে প্রেডিক্ট করা ভেরি ডিফিকাল্ট, তাদের ভালনারেবিলিটি অনেক বেশি। সংবাদ সম্মেলনে বার্ন ইনস্টিটিউটের পরিচালক জানান, সিঙ্গাপুর থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রোগীদের সেবা দেয়া হচ্ছে। তো উনি আমাদের প্রাইমারি পরিকল্পনা নিয়ে উনি যথেষ্ট বা আমাদের সঙ্গে একমত পোষণ করেছেন। তবে কিছু কিছু জায়গাতে উনি আমাদেরকে যেটা বলেছেন যে ম্যাস ক্যাজুয়ালিটির ওনার একটা অভিজ্ঞতা আছে তাইওয়ানে,
অনেক শিশুদের ক্ষেত্রে। তো উনি ওইখানে কিছু পরামর্শ আমাদের দিয়েছেন, আমরা ওইগুলোই ফলো করছি। ওইগুলো হয়তো আরেকটু ভালোভাবে আরেকটু ক্যাটাগরি করে আমরা ওইটা ফলো করছি। আসলে খুব বেশি পার্থক্য এর কথা উনি বলেননি, তবে কিছু জিনিস গোছানোভাবে আরও একটু প্রক্রিয়াগতভাবে আমরা 12 ঘন্টা জায়গায় 6 ঘন্টা করব কি 7 ঘন্টা করব, এইরকম কিছু চেঞ্জেস আছে। উন্নত চিকিৎসার জন্য কাউকে বিদেশে নেয়ার প্রয়োজন কিনা তা আগামী 48 ঘন্টার আগে বলা সম্ভব নয় বলেও জানান তিনি। আগামী 48 ঘন্টার আগে হয়তো এই ডিসিশনটা আমাদের পক্ষে কারোর পক্ষেই ফাইনালি বলাটা বোধ হয় সম্ভব হবে না। আশিক মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। নিজের পদত্যাগের অভিপ্রায় নেই, কাজের ব্যত্যয় হয়েছে, সরকার এমন মনে করলে পদত্যাগ করবেন। সচিবালয়ে পদত্যাগ ইস্যুতে সাংবাদিকদের সব কথা বললেন শিক্ষা উপদেষ্টা সিয়ার আবরার। বলেছেন, পরীক্ষা পেছানোর মতো সিদ্ধান্ত হুট করে নেওয়া যায় না। শিক্ষা সচিবকে প্রত্যাহারের বিষয়টিও জানা ছিল না উপদেষ্টার। এইচএসসি পরীক্ষা বিলম্বে স্থগিতের কারণে সোমবার মধ্যরাত থেকেই ফুঁসেছিলেন শিক্ষার্থীরা। মঙ্গলবার ঘটনাস্থল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গেলে 9 ঘন্টা অবরুদ্ধ থাকতে হয় আইন ও শিক্ষা উপদেষ্টাকে। যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত আহত শিক্ষার্থীদের সঠিক তথ্য প্রকাশ এবং শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে একই সময়ে সচিবালয়ে ঘেরাও করে বিক্ষোভ করেন একদল শিক্ষার্থী। ধাওয়া পাল্টা ধাওয়া হয় পুলিশের সাথে। এসব বিষয় নিয়ে দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন শিক্ষা উপদেষ্টা। বলেন, এ ঘটনায় মন্ত্রণালয়ের কাজের কোনো ব্যত্যয় হয়নি, নিজে থেকে পদত্যাগের ইচ্ছেও নেই তার। সেক্রেটারি রিজাইন করেছেন, সেটা উচ্চতর একটা কমিটির সিদ্ধান্ত এবং আমি সারাদিনের সেই সিদ্ধান্তের সঙ্গে আমি যুক্ত ছিলাম না। দ্বিতীয়ত হচ্ছে, আমার চাওয়া হয়েছে, আমি নিজের থেকে করার কোনো অভিপ্রায় নেই, কারণ আমি এখানে আমার কাজের কোনো এখানে ব্যত্যয় হয়েছে বলে আমি মনে করি না। আমার তো নিয়োগকর্তাও রয়েছেন, তারাও যদি এখানে মনে করেন যে এখানে ব্যত্যয় ঘটেছিল তো আমাকে যেতে বললে আমি অবশ্যই চলে যাব। কেউ নিখোঁজ থাকলে ঘটনার দিন উপস্থিত শিক্ষক শিক্ষার্থীদের তালিকা ধরে তা বের করার নির্দেশনা দেয়া হয়েছে বলেন শিক্ষা উপদেষ্টা। ইনস্ট্রাকশন দিয়েছে স্কুলকে, আপনারা ইমিডিয়েটলি ছাত্রদের কাছে সেই লিস্টটা দেন এবং তাদেরকে প্রশমিত হোক, তারা বের করুক এবং যদি কোনো থাকে মানে এই ব্যাপারে মিসিং পারসন থাকে, অবভিয়াসলি অথরিটিজ হ্যাভ টু অ্যাকাউন্ট ফর দ্যাট। পরীক্ষা পেছানোর ক্ষেত্রে বিলম্ব হওয়ার কারণও ব্যাখ্যা করেন শিক্ষা উপদেষ্টা। বলেন, একক সিদ্ধান্তে পরীক্ষা পেছানোর সুযোগ নেই। এইটা একটা সিদ্ধান্ত যেটা হুট করে নেওয়া যায় না এবং হুট করে নেওয়ার এখতিয়ারও কারণ নেই এককভাবে। তো সেখানে সেই প্রক্রিয়া যেরকমভাবে পরীক্ষা কন্ডাক্ট করার জন্য একটা রোল ডাউন করতে হয়, আবার পরীক্ষা যদি না হয় সেটা আবার রোল ব্যাক করার কিন্তু একটা বিষয় রয়েছে। পরে জানানো হয়, বিমান দুর্ঘটনার কারণে স্থগিত হওয়া 22 জুলাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে 17 আগস্ট আর 24 জুলাইয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে 19 আগস্ট। এছাড়া 10 এবং 17 জুলাই স্থগিত হওয়া পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। এনসিপির উপর হামলা কিংবা সচিবালয়ে প্রবেশ করে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি সবই নির্বাচন বানচালের চক্রান্ত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছে বিএনপি। সেই সাথে ফেব্রুয়ারিতে প্রতিশ্রুত সময় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়ে ব্যবস্থা নিতে ডক্টর ইউনূসের প্রতিও আহ্বান জানানো হয়েছে। বিএনপি মনে করে, দ্রুত রাজনৈতিক সরকার গঠিত হলে সংকট কমে আসবে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা এবং সচিবালয়ে একদল শিক্ষার্থীর প্রবেশকে ঘিরে সৃষ্ট অস্থিতিশীল পরিস্থিতিতে মঙ্গলবার প্রধান উপদেষ্টার ডাকে সাড়া দিয়ে যমুনায় বৈঠক করে বিএনপি সহ 4টি রাজনৈতিক দল। দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিএনপি মহাসচিব বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় সমস্যা অভিজ্ঞতার অভাব। অনভিজ্ঞ লোকেরাই বেশি আছে, অভিজ্ঞতার অভাব আছে। আর কিছু কিছু মানুষের মধ্যে একটা সমস্যা আছে কি, যে তাদের ইগো কাজ করে, দুর্বলতাটাকে বড় করে না দেখে তাদের যে আপনার সদিচ্ছা, তাদের প্রক্রিয়া, সেটাকে বড় করে দেখা উচিত। রাজনৈতিক সরকার না থাকলে এই সমস্যাগুলো আরও বৃদ্ধি পায়, সেই জন্য আমরা সেটাই বলেছি। মির্জা ফখরুল জানান, মাইলস্টোন ট্র্যাজেডিকে দুর্ঘটনা হিসেবেই দেখছে অন্তর্বর্তী সরকার এবং বিএনপি। আমরা দেখছি দুর্ঘটনা, তারাও দুর্ঘটনা দেখছি, এটা দুর্ঘটনা ছাড়া আর কিছু হতে পারে না। বিএনপি মহাসচিব বলেন যে জুলাই আগস্টে আওয়ামী সরকারের পতন ঘটেছিল 1 বছরের ব্যবধানে, সেই সময়ে ফ্যাসিস্ট শক্তি উত্থানের শঙ্কা দেখা গেছে। ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচন দেওয়া হবে, সেটা আমরা মনে করি যে ওনারা যে অতি দ্রুত সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত। এই ব্যাপারে
ঘোষণা দিয়ে আপনার কোনো যেন আর অ্যাম্বিগুইটি না থাকে, অস্পষ্টতা না থাকে, সেই ব্যবস্থাটা নেওয়া হচ্ছে। সেটা আমাদের তরফ থেকে আমরা সেটা বলে এসেছি। তিনি বলেছেন তিনি সেই ব্যবস্থাটা নেবেন। গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনা কিংবা সচিবালয় ঘিরে বিশৃঙ্খলাও নির্বাচন বানচালের চক্রান্ত হতে পারে বলে মনে করেন তিনি। গোপালগঞ্জের ঘটনা এটা ডেফিনেটলি আপনার সঙ্গে রাজনীতি জড়িত, নির্বাচনকে বানচাল করার একটা চক্রান্তের মধ্যে অবশ্যই আছে। আর আপনার এই যে সেক্রেটারিয়েটে ঢুকে পড়া এবং সেখানে আপনার কয়েকজন আপনার ফ্যাসিস্টদের লোকজনকেও আপনার আটক করা দেখা, বোঝা যাচ্ছে যে তাদের কিছু কিছু সমস্যা তৈরি করার চেষ্টা এখানে আছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে বাকযুদ্ধ চললেও ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অক্ষুণ্ণ আছে বলেও মত মির্জা ফখরুলের। বকাবকি এগুলো না, এগুলো তো রাজনীতির একটা থাকবেই। রাজনীতি মানেই হচ্ছে প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করা। এর আগে বিএনপি মহাসচিবের সঙ্গে বৈঠক করে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের নেতারা। বৈঠকে বিএনপি ঘোষিত রেইনবো নেশন গড়ার প্রতিশ্রুতি তুলে ধরতে 30 আগস্ট ময়মনসিংহে সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই সমাবেশকে কি করে সফল করা যায় সেই বিষয়ে তারা এখানে আলোচনা করেছেন। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনের মাধ্যমে চলমান রাজনৈতিক অস্থিরতা বন্ধ ও সংকট কমতে পারে বলে মনে করে বেশ কয়েকটি রাজনৈতিক দল। এজন্য প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আগামী 5 আগস্ট জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছে দলগুলোর নেতারা। এনসিপির প্রতি নজিরবিহীন সহযোগিতায় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ বলেও মনে করেন তারা। বলেন, দায়িত্বশীল আচরণ না করায় সরকারের গ্রহণযোগ্যতা কমে গেছে। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেছেন, মত পার্থক্য থাকলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে রাজনৈতিক দলের ঐক্যকে আরো দৃশ্যমান করা দরকার। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে দ্বিতীয় দিনে 13টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুপুর 3টায় শুরু হয়ে বৈঠকটি চলে 1.5 ঘণ্টা। বৈঠকে মাইলস্টোনে বিমান বিধ্বস্ত ও সচিবালয় হামলায় সরকারের ভূমিকা প্রশ্নবিদ্ধ বলে জানানো হয়। এছাড়া সংকট ছাড়া অন্যান্য সময়ে রাজনৈতিক দলগুলোকে গুরুত্ব না দেয় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন নেতারা। এখন পর্যন্ত এই সরকার কাউকে বহিষ্কার করেছে, কোনো উপদেষ্টার ব্যাপারে পদক্ষেপ নিয়েছে সে ধরনের কোনো ব্যাপার নাই। যখনই ঘেরাও হয়, যখনই সচিবালয় ঘেরাও হয় বা যমুনা ঘেরাও হয়, তখনই শুধুমাত্র সরকার নড়ে চড়ে বসে। চলমান সংকট নিরসনে বৈঠক থেকে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণার পরামর্শ আসে। সুনির্দিষ্ট নির্বাচনের তারিখ ঘোষণা করার জন্য নির্বাচন কমিশনকে বলে দেন 5 আগস্ট অথবা তার পরবর্তী সময়ের মধ্যেই দ্রুততম সময়ে সরকার এ বিষয়ে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন বলে আমরা আশা করি। একটি সুষ্ঠু নির্বাচন যখন সামনে এগিয়ে আসবে, তখন পতিত স্বৈরাচারের পক্ষ থেকে নানা রকম উস্কানিমূলক আচরণ করা হবে। সেগুলো যদি এখন থেকে শক্ত হাতে দমন না করেন, তাহলে আমাদের পক্ষে একটা সুষ্ঠু নির্বাচন জাতি উপহার পাবে, এটা আমরা বিশ্বাস করি না। এনসিপির রাজনৈতিক কর্মকাণ্ডে বিপুল অর্থে রাষ্ট্রীয় নিরাপত্তা দেয়া নিয়ে বৈঠকে প্রশ্ন তোলে বিভিন্ন দল। এই এনসিপি যেখানেই মিটিং করতে যায়, মিলিটারি প্রহরা, র্যাবের প্রহরায় সাংগঠনিক কর্মকাণ্ড করার জন্য সুযোগ পাচ্ছে। বিশেষ কোনো দল, কোনো মতাদর্শ অংশকে মদদ যোগানোটা সরকারের কাজ না। এত বিপুল জনপ্রিয় এবং জনসমর্থিত সরকার যদি কোনো দিকে হেলে যায়, তাহলে তাদের প্রতি জনগণের সমর্থন কিন্তু সরে যাবে, যার ফলে আগামীতে কিন্তু প্রশ্ন তৈরি হতে পারে যে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে কিনা। বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর অনেকের সুযোগ কাজে লাগাতে তৎপর রয়েছে পরাজিত শক্তি। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতেই পারে, তবে সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ বা তাদের দোসররা মাথাচাড়া দিতে চাইলে প্রতিহত করা হবে ঐক্যবদ্ধভাবে। চাঁদপুরে এনসিপির জুলাই পদযাত্রা এমনটা বলেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। আর এই সময় স্বাস্থ্য উপদেষ্টা সমালোচনা করেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। পরে কুমিল্লা পদযাত্রা পথসভা করে দলটি। মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় রাষ্ট্রীয় শোক পালন শেষে আজ থেকে আবারও শুরু হয়েছে এনসিপির মাসব্যাপী জুলাই পদযাত্রা। সকালে চাঁদপুরের সার্কিট হাউসে অভ্যুত্থানে নিহতের স্বজনদের সাথে সাক্ষাৎ করেন এনসিপি নেতারা। এরপর পানি উন্নয়ন বোর্ডের সামনে থেকে শুরু হয় শোকযাত্রা। দুপুরে শহরের বাসস্ট্যান্ড এলাকায় হয় পথসভা।
পথসভায় দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ থাকতে পারে, কিন্তু সেই সুযোগে পতিত স্বৈরাচার বা তাদের দোসররা অরাজকতা সৃষ্টি করলে মেনে নেওয়া হবে না। এ সময় স্বাস্থ্য উপদেষ্টার সমালোচনা করেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক। আমাদের অনেক মত থাকতে পারে, ফ্যাসিস্ট বিরোধী যারা লড়াই করেছি মত পার্থক্য থাকতে পারে, কিন্তু সেই সুযোগ নিয়ে আওয়ামী লীগ এবং তাদের দোসর আমাদের মধ্যে ঢুকে অরাজকতা তৈরি করবে, সেই সুযোগ আমরা এই বাংলাদেশে আর দিব না। উনি ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাই ব্রাদার কোথায় আসছে? ডক্টর মোহাম্মদ ইউনূসের স্বজনপ্রীতির সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা। সবসময় বলে আসছি, এই স্বাস্থ্য উপদেষ্টা এটার কোনো প্রয়োজন নাই। এরপর মাইলস্টোনের ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া করা হয়। পরে হাজীগঞ্জে শহীদ আজাদ চত্বর উদ্বোধন শেষে দোয়া ভাঙায় সংক্ষিপ্ত পথসভা করে এনসিপি। পরে গাড়িবহর নিয়ে রওনা করে কুমিল্লার উদ্দেশ্যে। কুমিল্লায় পৌঁছে জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারের সাথে দেখা করেন নেতারা। এরপর টমসম ব্রিজ থেকে বের করা হয় শোকযাত্রা। সবশেষে টাউন হল মাঠে সমাবেশ করে জাতীয় নাগরিক পার্টি। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। অসুস্থ আত্মীয়কে দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 7 জন সহ মোট 8 জন প্রাণ হারালেন। সকালে নাটোরের বড়াই গ্রামে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে মারা যান মাইক্রোবাসে থাকা সবাই। নিহতদের বাড়ি কুষ্টিয়ার দৌলতপুরে। মুহূর্তেই না ফেরার দেশে পরিবারের 7 সদস্য। চোখের সামনে মরদেহ থাকলেও যেন বিশ্বাস হচ্ছে না স্বজনদের। কিভাবেই বা মানা যায় আপনজনদের এমন পরিণতি? অসুস্থ আত্মীয়কে দেখতে কুষ্টিয়ার দৌলতপুরের ধর্মদহ এলাকা থেকে মাইক্রোবাসে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হন জাহিদুল ইসলাম, তার স্ত্রী শেলি খাতুন, শেলির বোন আঞ্জুমানারা, আন্নি খাতুন সহ তাদের আরও 3 স্বজন। নাটোরের বড়াই গ্রামে বনপাড়া হাটিকুমরুল মহাসড়কের আইরমারি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয় মাইক্রোবাসটির। ঘটনাস্থলেই মারা যান 5 জন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ যায় চালক সহ আরও 3 জনের। ভাবি খুব অসুস্থ, সে ভাবিকে দেখতে যাচ্ছিল। সকালে 8:30 থেকে 8:30টার মধ্যে উনি বের হয়। তারপরে তো এই যে এখানে এসে অ্যাক্সিডেন্ট করে। চরম নির্মম একটা অ্যাক্সিডেন্টে আমার পরিবারের সকলেই মারা গেছে। আমরাও ব্যথিত। আপনারা সবাই দোয়া করবেন যেন বিদেহী আত্মার শান্তি আসে। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও ফায়ার সার্ভিস। মরদেহ উদ্ধার করে নেওয়া হয় হাইওয়ে থানায়। প্রাথমিক যেটা আমাদের স্পটে এসে যেটা মনে হচ্ছে, মূলত ট্রাকটাই তার রং লেনে পরিবর্তন করে আসার কারণে মূলত মুখোমুখি মাইক্রোবাসের সাথে সংঘর্ষ হয়েছে আমাদের মনে হচ্ছে। স্থানীয়রা বলছেন, বনপাড়া হাটিকুমরুল ব্যস্ত মহাসড়ক, অথচ 2 লেনের কারণে বড় একটি অংশই দুর্ঘটনাপ্রবণ। 4 লাইন করলে অ্যাক্সিডেন্টটা কমবে আমি মনে করি, কারণ এত বড় দুর্ঘটনা হয়। এর আগে 29 জন একসাথে মারা গেছে, তারপরে 6 জন একবার মারা গেছে। অতিরিক্ত গতি যেটা, এটা হাওয়াই পুলিশকে একান্তভাবে দেখার জন্য আন্তরিকভাবে জানাচ্ছে। কি কারণে এই দুর্ঘটনা তার তদন্ত চলছে। দুর্ঘটনার পরপরই ট্রাক ফেলে পালিয়ে যায় চালক ও তার সহকারী। যুক্তরাষ্ট্র থেকে 2,20,000 টন গম আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক কমানোর ক্ষেত্রে দর কষাকষিতে সহায়ক হবে বলে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ মনে করছেন। দুপুরে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এই সিদ্ধান্তের কথা জানিয়ে উপদেষ্টা বললেন, শুল্ক কমাতে যুক্তরাষ্ট্রের সাথে সরকারের পাশাপাশি ব্যবসায়ী পর্যায়েও কথা হচ্ছে। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাংলাদেশ সহ বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করে ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশি পণ্যের উপর শুল্ক আরোপ করা হয় 37%। প্রায় 3 মাস ধরে আলোচনার পর মাত্র 2% কমিয়ে এই শুল্ক নির্ধারণ করা হয় 35%, যা কার্যকর করার ঘোষণা রয়েছে 1 আগস্ট থেকে। এক্ষেত্রে সময় কম। ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, শুল্ক কমানো নিয়ে দর কষাকষি এখনো চলছে। এ সপ্তাহে আবারও যুক্তরাষ্ট্রে যাবেন বাণিজ্য উপদেষ্টার নেতৃত্বে একটি দল। উনি নেক্সট 1 তারিখের আগেই যাবেন। প্রাইভেট সেক্টর ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওরা পলিটিশিয়ানদের সাথে যোগাযোগ, ওদের ব্যবসার প্রতিষ্ঠানে তাদের সাথে যোগাযোগ। আমি ইউএস চেম্বার যে কমার্সের যে ভাইস, তার সাথে কথা বলছি। সে অলরেডি বলছে আমরা তো কথা বলছি, কারণ আমাদের একটা ভালো ইমপ্রেশন আছে, ইমেজ আছে ব্যবসাদের প্রতি।
উপদেষ্টা জানান, যুক্তরাষ্ট্র থেকে 2,20,000 মেট্রিক টন গম আমদানির সিদ্ধান্ত হয়েছে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায়। দাম কিছুটা বেশি হলেও এই সিদ্ধান্ত আরোপিত শুল্ক কমাতে সহায়ক হবে মনে করছেন অর্থ উপদেষ্টা। দাম বাড়বে, কিন্তু কিছুটা অ্যাডভান্টেজ আছে। আমি দুইটা যুক্তি তো দিলাম, একটা ডাইভার্সিফাই করছি, ওদের ইম্পিউরিটিসটা একটু কম, প্রোটিন কন্টেন্ট একটু বেটার, আমি বলবো না একেবারে খুব বিরাট, তবে বেটার আর কি একটু। আর থার্ড হলো আপনার আমাদের নেগোসিয়েশনের জন্য আমাদের কিছু আনতে হবে, ট্রেড ডেফিসিটটা কমাবার জন্য, এটা সহায়ক হবে আমাদের নেগোসিয়েশনের জন্য। ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির সভায় সার এবং এলএনজি আমদানির সিদ্ধান্তও নেওয়া হয়েছে। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বিপ্লবের কৃতিত্ব দেশের আপামর জনগণের। অভ্যুত্থানের মাস্টার মাইন্ড কেউই নয় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে সিলেটের বিয়ানীবাজারে দলটি জনশক্তি সমাবেশে আগামী বছরের প্রথমেই নির্বাচনের দাবি জানান জামায়াতের আমির। বলেন, নির্বাচন না হলে দেশে কিছু সমস্যা তৈরি হবে, তবে দুর্বল নির্বাচন নয়, বরং লেভেল প্লেইং ফিল্ড ও কালো টাকা ছড়াছড়ি মুক্ত ভোটের পরিবেশ চান তিনি। এছাড়া ডাক্তার শফিকুর অভিযোগ করেন, যারা এতদিন দেশ চালিয়েছে তারা জনগণের কথা ভাবেনি। দুর্নীতিবাজদের কারণে বিদেশেও দেশের সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। জমিনের কৃতিত্ব হচ্ছে বাংলাদেশের 18 কোটি মানুষের। আমরা এখানে কাউকে কোনো মাস্টার মাইন্ড মানি না এবং নিজেদেরকেও মাস্টার মাইন্ড দাবি করি না। আগামী বছরের প্রথম দিকে ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে, কিন্তু সেই নির্বাচনটা কেমন চাই আমাদের স্পষ্ট বক্তব্য। অতীতের বস্তা বচায় ধারায় নতুন কোনো নির্বাচন চাই না এবং এমন কোনো নির্বাচন আমরা মেনেও নেব না। সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটির প্রস্তাবে বিএনপি শুরু থেকে আপত্তি জানালেও অবশেষে শুধু নির্বাচন কমিশন নিয়োগে আগের অবস্থান থেকে দলটি সরে এসেছে। শুরুতে আইনের মাধ্যমে নির্বাচন কমিশন গঠনের পক্ষে মত দিলেও সংবিধানে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছে বিএনপি। শুধু নির্বাচন কমিশন না, অন্য সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংবিধানে অন্তর্ভুক্ত করা প্রয়োজন বলে জানায় জামায়াত, এনসিপি সহ বেশ কয়েকটি দলের নেতারা। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় দফায় 18তম দিনের বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার, যেখানে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন, সরকারি কর্ম কমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন কিংবা ন্যায়পাল নিয়োগের বিধান কেমন হবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্তের দিকে অগ্রসর হতে পারব। 4টি কমিশনের বিষয়ে কোনো ছাড় দিতে রাজি না হলেও নির্বাচন কমিশনের নিয়োগের প্রক্রিয়া সংবিধানে অন্তর্ভুক্তির পক্ষে মত দেয় বিএনপি। পরে ব্রিফ করেন অধ্যাপক আলী রিয়াজ। নির্বাচন কমিশন সংক্রান্ত আলোচনা সম্পূর্ণ করতে পেরেছি এবং সংবিধানের 7ম অনুচ্ছেদে যে নির্বাচন গঠন বিষয়ে বিধান আছে সেগুলো আলাপ আলোচনার মধ্য দিয়ে একটি ঐকমত্যে উপনীত হতে পেরেছি। নির্বাচন কমিশনের বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারায় সন্তুষ্টি প্রকাশ করেন রাজনৈতিক দলের নেতারা। আইন করা দরকার যাতে স্বচ্ছতার সাথে আরো ভালো মানুষকে, ভালো টিমকেই আমরা এখানে দায়িত্ব দিতে পারি। নির্বাচন কমিশন নিয়োগের কর্তৃত্ব আর সরকারের হাতে এককভাবে থাকবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশন গঠন প্রক্রিয়া সংবিধানে অন্তর্ভুক্ত করা হলে নির্বাহী বিভাগের পক্ষপাতিত্ব থাকবে না। এদিকে জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, অনেক দল পুরনো পদ্ধতিতেই দেশ পরিচালনা করতে চায়। অনেকেই এখনো পুরনো যে ব্যবস্থা, সেই ব্যবস্থাতেই দেশ পরিচালনার স্বপ্ন দেখে। সে জায়গা থেকেই তারা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো আছে সেখানে যাতে একটা সমন্বিত, একটা কার্যকর, একটা স্বাধীন, স্বতন্ত্র নিয়োগ কমিটির মধ্য দিয়ে, সিলেকশন কমিটির মধ্য দিয়ে নিয়োগটা সম্পূর্ণ হবে, সেই আলোচনার মধ্যে তারা অগ্রসর হতে চান না। অন্যান্য যে সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের ক্ষেত্রে সংবিধানে নিয়ে আসার জন্য আইন সংশোধনের যে প্রস্তাব করা হয়েছে তার সাথে আমরা একমত না হয়ে শুধুমাত্র নির্বাচন কমিশনের ক্ষেত্রে আমরা একমত হয়েছি। আমরা নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে, সংবিধানের অন্তর্ভুক্তির ব্যাপারে ঐক্যবদ্ধ হয়েছি এবং ঐকমত্য পোষণ করছি। এর আগে বৈঠকের শুরুতে মাইলস্টোন ইস্যুতে সরকারের আচরণের প্রতিবাদে সিপিবি, বাসদ ও বাংলাদেশ জাসদের 10 মিনিটের প্রতীকী ওয়াকআউটের মধ্য দিয়ে শুরু হয় জাতীয় ঐকমত্য কমিশনের সভা। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।
এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বার্ষিক সাধারণ সভায় অংশ নিতে ঢাকায় এসেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ড ও এসিসি সভাপতি মোহসিন নাকভি। সবকিছু ঠিক থাকলে বৃহস্পতিবার এজিএম অনুষ্ঠিত হবে। তবে এই সভাতে শ্রীলঙ্কার আফগানিস্তানের কেউ যোগ না দিলেই সবকিছু ভেস্তে যাবে। এই ভিডিওটা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি এরিয়ার। আকাশি রঙের জিন্স আর নেভি ব্লু রঙের টি শার্ট পরে যে ব্যক্তিটি নামছেন তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান সভাপতি মোহসিন নাকভি। বৃহস্পতিবার এসিসির এজিএমে অংশ নিতে সকালে ঢাকায় এসেছেন এই পাকিস্তানি। বিমানবন্দরে তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। কিন্তু বাস্তব চিত্রটা এই ছবির মতো ততটা সুন্দর নয়। ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এই এজিএমকে নিয়ে প্রচণ্ড আপত্তি আছে ভারতীয় ক্রিকেট বোর্ডের। পিসিবি আর এসিসি চেয়ারম্যানের সাথে বিসিসিআই এর এই তিক্ত সম্পর্কের মাঝে পড়ে গেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও। এসিসির এজিএমের ভেন্যু হিসেবে ঢাকার নাম ঘোষণার পর থেকেই আপত্তি জানিয়ে আসছে ভারত। ঢাকা থেকে অন্য জায়গায় সেটা সরানোর কথা বলছে দেশটি, কিন্তু ভারতীয় বোর্ডের সেই দাবি কানেই তোলেননি মোহসিন নাকভি। আর তাতেই পিসিবির পাশাপাশি বিসিবির সাথেও নাকি সম্পর্ক তেতো হয়েছে বিসিসিআই এর। ভারতকে সমর্থন দিয়ে এজিএম বর্জন করবে শ্রীলঙ্কা, আফগানিস্তান, ওমান ক্রিকেট বোর্ড, বলছে ভারতীয় গণমাধ্যম। আর সেটা হলে ভেস্তে যাবে সবকিছুই, কারণ এসিসির গঠনতন্ত্র অনুযায়ী এজিএম এর কোরাম পূরণ করতে হলে টেস্ট খেলেরও 5 দেশের মধ্যে 3টি আর সহযোগী 10টি দেশের উপস্থিতি প্রয়োজন। ভারত, পাকিস্তান ও আফগানিস্তান এসিসির এবারের বার্ষিক সভা একসাথে বর্জন করলে পূরণ হবে না সেই কোটা। তাই তো কোরাম পূরণ করতে নাকি পিসিবি ও বিসিবি যৌথভাবে চেষ্টা করছে আফগানিস্তানকে সভাতে আনতে রাজি করতে। তবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা হোক কিংবা না হোক, বিসিবি যে ভারতীয় বোর্ডের রোশানলে পড়বে তা এক প্রকার নিশ্চিত। আগামী মাসে ভারতীয়দের বাংলাদেশ সফর পিছিয়ে দেবার পেছনেও এর প্রভাব থাকতে পারে। যদিও বিসিবি বলছে চিন্তার কারণ নেই, তবে বাস্তবতা বলছে ভিন্ন কথা। ক্রিকেট সবার উপরে, এখানে আমার মনে হয় না এ ধরনের কোনো, যে এর আগেও আবারও বলছি, আমরা জাস্ট একটা হোস্ট এবং এই অনুষ্ঠান এর আগে আমরা কখনো এজিএম হোস্ট করিনি। সো আমরা চেষ্টা করব আমাদের বোর্ডের সকলে মিলে, আমাদের দেশের সকলে মিলে একটা ভালো এজিএম যাতে হয়। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা। সবশেষ বিরতিতে যাচ্ছি, এক্ষুনি ফিরছি। মাইলস্টোন কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা ঘিরে সম্প্রতি আলোচনায় আসে অ্যানোনিমাস মেইন পেজ নামের একটি ফেসবুক পেজ। এরপরে বিষয়টি যাচাই বাছাই শুরু করে গণমাধ্যম এবং প্রযুক্তি বিষয়ক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান। তেমনই একটি সংস্থা ডিসমিস ল্যাব বলছে, পূর্বানুমানের নামে ফলোয়ার সংখ্যা বাড়ায় এসব পেজ এবং তারপর ফলোয়ারদের কাছে বিক্রি করে অনলাইন জুয়ার টিকিট। মাইলস্টোন কলেজে বিমান দুর্ঘটনায় শোকাবহ পুরো দেশ। সন্তান হারিয়ে একদিকে চলছে অভিভাবক আর শিক্ষকদের আহাজারি, অন্যদিকে জাতীয় বার্ন ইনস্টিটিউট সিএমএইচ সহ হাসপাতালে চিকিৎসাধীন অনেকেই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। এই শোকাবহ পরিস্থিতির মধ্যেই হঠাৎই আলোচনায় আসে অ্যানোনিমাস মেইন পেজ নামের একটি ফেসবুক পেজ, যাতে মুখোশ পরা অবস্থায় এক ব্যক্তির ছবি দেখা যায়। দুর্ঘটনার মাত্র একদিন আগে পেজটিতে পোস্ট করে জানানো হয় একটি স্কুল ভবন ধসে পড়বে, অনেক শিশু মারা যাবে। দুর্ঘটনার পর ভাইরাল হয় এই পোস্ট, ছড়িয়ে পড়ে নানা জল্পনা কল্পনা, ষড়যন্ত্র তত্ত্ব। দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড, এমন প্রশ্ন ওঠে। একই পেজ থেকে বাংলাদেশ নিয়ে প্রচারিত হয় বোমা হামলা সহ আরও কয়েকটি সতর্কতামূলক পোস্ট। ফলোয়ার বেড়ে যায় 1 লাখের বেশি। এরপরই আলোচিত পেজটির পোস্টের তথ্য যাচাই বাছাই শুরু করেন ফ্যাক্ট চেকার এবং গণমাধ্যম প্রযুক্তি বিষয়ক বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান। জানা যায় নাইজেরিয়া থেকে পরিচালিত হচ্ছে পেজটি। একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নিয়মিত ভুয়া তথ্য, ষড়যন্ত্র তত্ত্ব এবং ভিত্তিহীন অনুমান ছড়িয়ে নতুন ফলোয়ার টানার চেষ্টা করে। এদের মূল উদ্দেশ্যই হচ্ছে আপনাকে বেটিংয়ে ইনভেস্ট করানো। আপনি যখন বিশ্বাস করবেন যে এদের অন্যান্য প্রেডিকশন তো মিলছে, তাহলে ওদের কথা মতো ইনভেস্ট যদি আমি করি তাহলে ফিক্সড ম্যাচের ফলাফলও নিশ্চয়ই মিলবে। সো এটা বিশ্বাস করে আপনি যদি ইনভেস্ট করেন তাহলে আপনি নিজেই ফাঁদে পড়বেন। অ্যানোনিমাস মেইন পেজ ছাড়াও এমন 25টি ফেসবুক পেজ পাওয়া যায় যেখানে বাংলাদেশের বিমান দুর্ঘটনা নিয়ে একই ধরনের পোস্ট করা হয়। গবেষকরা বলছেন এগুলো মূলত অনলাইন জুয়া প্রতিষ্ঠান। তারা প্রতিনিয়ত এই ধরনের পোস্ট দেয় যে আগামী সপ্তাহে একটি বড় বিমান দুর্ঘটনা ঘটবে বা আগামী সপ্তাহে একটি বড় কোনো আগুন লাগার ঘটনা ঘটবে, কিন্তু কোথায় ঘটবে, কিভাবে ঘটবে, এইসব কিন্তু সুনির্দিষ্টভাবে কখনোই তারা বলে না। এখন বিশ্বের যে কোনো এক প্রান্তে কিন্তু দেখা যাবে আগামী 1 মাসের মধ্যে এই ধরনের ঘটনা ঘটতেই পারে।
প্রতারণার সাথে জড়িত এসব অধিকাংশ পেজই তৈরি হয়েছে 2022 থেকে 2025 সালের মধ্যে। বেশিরভাগ পেজের অ্যাডমিন লোকেশন নাইজেরিয়া, আবার কিছু ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, কানাডা, যুক্তরাজ্য বা অস্ট্রেলিয়ার ঠিকানাও দেখানো হয়েছে এসব পেজে। মীর মুশফিক হাসান, যমুনা নিউজ। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।